ভাঙড়ে আইএসএফ অফিসে আগুন, পাল্টা অবরোধ করে বিক্ষোভ আইএসএফ এর। ভাঙড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আইএসএফ অফিস, সেই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সামনে এখন দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ভিড়, কারণ অবরোধ চলছে। অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আইএসএফ। ভাঙড়ের সাকসর এলাকায় উত্তেজনা। আজই উল্টো দিকে বিজেপি অফিসের উদ্বোধন, আর তার আগেই আইএসএফ এর অফিসে আগুন। উত্তেজনা কি চলছে এখন সেই মুহূর্তে, কখন আগুন লাগানো হয় জানবো। কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই রুমেলা জানিয়ে রাখি, গভীর রাতে কিন্তু আইএসএফ এর যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় সঙ্গে সঙ্গে কিন্তু সেই আগুন নিভিয়ে দেয়। দলীয় কার্যালয় বেশ কিছুটা পুড়ে যায়। তবে এই যে ঘটনা, সেই ঘটনার পর আইএসএফ এর যে সমস্ত দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায়, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই দলীয় কার্যালয়ে আগুন লেগে গেছে। তার ঠিক উল্টো দিকেই আজকেই একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল। মূলত আইএসএফ এর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে কি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপিতে মিশে গিয়ে কারণে আগুন লাগে এই আইএসএফ অফিসে কোনো স্পষ্ট হলো এখনো পর্যন্ত? রুমেলা, প্রশ্নটি আরো একবার যদি করো। কি থেকে আগুন লাগে? আগুন লেগেছে না লাগানো হয়েছে, এই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে? একেবারে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপির একত্রিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে, সেই কারণেই এই দলীয় কার্যালয়ে আগুন লেগে গেছে। তবে ইতিমধ্যেই কিন্তু সেই যে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের কথা রয়েছে সেখানে বিজেপি নেতা অসীম সাপুই তিনিও পৌঁছেছেন। তিনি পৌঁছে গিয়ে আইএসএফ এর যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের যে দলীয় কার্যালয়ে আগুন লেগে গেছে সেই দলীয় কার্যালয় তিনি ঘুরে দেখেন। তবে তাদের আইএসএফ এর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল সেই বিজেপি নেতা অসীম সাপুই তিনি বিষয়টি শোনেন এবং তিনি জানান যে যদি বিজেপির কেউ এর সঙ্গে জড়িত থাকে বা তৃণমূল আশ্রিত কোনো দুষ্কৃতী যদি বিজেপিতে মিশে থাকে তাহলে তিনি অবিলম্বে দলীয় নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন। তবে বিজেপির পক্ষ থেকে এমন কোনো ঘটনা হয়নি বলেই তিনি দাবি করছেন। ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা সকাল রয়েছে, যেহেতু দুটি দলীয় কার্যালয় একেবারে সামনাসামনি, ফলে নতুন করে যেন কোনো রকম কি বলছে বিজেপি শুনবো। 4 তারিখের পরে আমরা এখানে পার্টি অফিস করি, সেই পার্টি অফিস জ্বালানো হয়েছে। এখানে বেশ কিছু তৃণমূল নেতা যারা দীর্ঘদিন সাকসার অঞ্চলে শাসন করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তারা বিজেপিতে জয়েন করছে, বিজেপির পার্টি অফিস করছে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তৃণমূলের যে নেতা তাদের ভাইয়ের সাপোর্ট নিয়ে এখানে পার্টি অফিস করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। পার্টি অফিস জ্বালিয়েছে যারা দীর্ঘদিন তৃণমূল করেছে, তারাই তাদের ইন্ধনে হচ্ছে এই সাকসারে যে ক্রিমিনাল ছিল দীর্ঘদিন ধরে এখানে ডিস্টার্ব করছে বিজেপিরা। তারা কোনো আশ্রয় পাচ্ছে না সাকসার অঞ্চলে। আইএসএফ এর মাটি, আইএসএফ এর ঘর, এখানে 2-4টে ছেলে নিয়ে তারা এখানে পার্টি অফিস উদ্বোধন করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। সরজমিনে তদন্ত করলাম, সত্যিই তাদের এখানে আগুন লেগেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কারা করেছে, ওনারা নির্দিষ্টভাবে বলেছেন বিজেপির কেউ করেনি, তৃণমূল যারা করতো সেই সমস্ত হারমাদরা এই কাজকর্মটা করেছে। আমি কথা দিচ্ছি যারা এই সাকসার অঞ্চলে এতদ অঞ্চলে অত্যাচার করেছেন তাদের জায়গা যদি এই পার্টি অফিস, আজকে ইনগ্রেশনের কথা আমাদের কার্যকর্তারা ভেবে থেকে থাকেন, এই পার্টি অফিস আজকে আমরা এখানে উদ্বোধন করব না। আমরা আগে কাগজপত্র দেখে নেব, যদি এনারা বলছেন সেই তথ্য সঠিক হয় আমরা এই কার্যালয় এখানে উদ্বোধন করব না। আমি এনাদেরকে কথা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের আইন অনুসারে আমি সম্মানীয় যারা আধিকারিক আছে, পুলিশ আধিকারিক, তাদেরকে বলবো তাদের যেন শাস্তি হয়। আর এদিকে আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ, আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আইএসএফ ছাড়তেই কি টার্গেট আরাবুল? কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই যে বিষয়টি বারবার সামনে আসছে, গত পরশুদিন কিন্তু আরাবুল ইসলাম তিনি তার সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন যে তিনি আইএসএফ ছাড়ছেন। আর সেই ঘটনার কাটতে না কাটতে 24 ঘন্টা কাটতে না কাটতেই তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গভীর রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ির পিছনে বোমা বলে অভিযোগ। তিনি এই ঘটনায় রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার পরেই তিনি বাড়িতে পৌঁছায় এবং কোলাঘাট থানায় ফোন করেন।
পোলেরহাট থানার পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। কে বা কারা এই ইট ছোড়ার পাশাপাশি বোমা মেরেছে সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে এলাকায় যেহেতু একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, পুলিশ ইতিমধ্যেই সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে। তবে যে ঘটনা ঘটেছে, আরাবুল ইসলামের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তিনি আইএসএফ ছেড়েছেন, সেই কারণেই তার উপর হামলা করা হচ্ছে। এই আচ্ছা, হামলা চালানো হয়েছিল বলে তিনি অভিযোগ করছেন। একটুর জন্য তিনি প্রাণে বেঁচেছেন বলে তিনি দাবি করছেন। তবে এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ। লিখিত অভিযোগ। আচ্ছা, আরাবুল ইসলামের বক্তব্য শুনি। 4:30টার সময় বেরিয়েছি, ফেরার সময় অ্যাটাক হয়েছে গাড়ির উপরে। অ্যাটাক মানে ভালো জোরে, গাড়ি রানিং ছিল, মানে এমন ভাবে মেরেছে যদি একটু গাড়ি স্লো থাকতো তাহলে ড্রাইভারেরও লাগতো, আমারও লাগতো। ইট মারা হয়েছে, গাড়ির পিছনে বোম মারা হয়েছে। হামলা সম্পূর্ণভাবে আইএসএফ এরই লোকেরা করেছে। নওশাদ সিদ্দিকী তো আজন, তো মানে এইভাবে আর কি বাদিয়ে করেছে, তাতে আইএসএফ এর লোকেরাই করেছে। আমি 100% বিশ্বাস। কেন, কালকে যখন আমি ভগবানপুরি যাই, তারপরে তো আমি ওখান থেকে করেছি যে আমি এই দল থেকে রিজাইন দিচ্ছি, আমি এই দলটার করবো না। তারপরে ওরাও পরিকল্পনা করে সব আর কি বসে এইসবগুলো করেছে। ওরা চাইছিল যে আরাবুলকে মেরে দাও, এদের প্ল্যান হচ্ছে যে আরাবুল মেরে দাও। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাতের অন্ধকারে আরাবুল ইসলামের গাড়িতে হামলা। ভাঙড়ের পোলেহাট উড়িয়াপাড়া এলাকার ঘটনা। আইএসএফ এর বিরুদ্ধে সরাসরি হামলার অভিযোগ করছেন আরাবুল ইসলাম। তার গাড়িতে হামলার অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়, এমনটাই অভিযোগ তার। আরাবুলের গাড়ি লক্ষ্য করে এই হামলার ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধেই অভিযোগ আরাবুল ইসলামের। কারণ হিসেবে তিনি বলছেন, আইএসএফ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে এই হামলা সম্পূর্ণভাবে আইএসএফ এর দ্বারা হয়েছে। আসুন এবার পরের খবরে নজর রাখা যাক। বাংলার যুবকের কিডনি চুরিতে পাঞ্জাব যোগ। চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় কিডনি চুরি। ধৃত প্রভাস মণ্ডলকে জেরা করে মাস্টারমাইন্ডের খোঁজ। উঠে এসেছে সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কি একটা দিল, আস্তে আস্তে আমার হুঁশ দিই। যখন জ্ঞান পড়ে দেখি মুখে পাইপ ঢুকানো, ঠিক আছে, এসব জায়গায় লাইন ফাইন করা। আমার তো হুঁশ নেই, আমি জল চাইছি, জল দিচ্ছে না। তখন আমি জানি এখানে একটা টিক্স করা আছে। তখন আমি বললাম, দাদা কি হয়েছে এখানে, কাটা কিস? বুঝে এখন তোমার কিডনি বাড়বো নিয়ে যাবে। কাজের টোপ দিয়ে বাংলার যুবকের কিডনি চুরি। পাঞ্জাবে কিডনি পাচারকারীদের খপ্পরে মঙ্গল মণ্ডল। তদন্তে মাস্টারমাইন্ড শাকিল ও সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কলকাতার বিধাননগরের সুকান্তপল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। অভিযোগ, মেডিকেল টেস্টের নাম করে তার কিডনি চুরি করে নেওয়া হয়েছে। এই ঘটনাতেই নাম উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলের অভিযোগ, লক্ষণ মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার নিজে থেকেই টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। একজন এসে আমাকে ঘরে বলছিল, কেস করলে তুই আর টাকা পয়সা পাবি না, টাকা পয়সাটা যদি আমি চাইবো ব্যবস্থা করে দিতে, ঠিক আছে। ও আমাদের নিজেদের লোকের ভিতরেই পড়ে। লক্ষণ বলে একজন আছে, সে কি করে? ও সিভিল পুলিশের কাজ করে। তদন্তকারীদের ধারণা, এই কিডনি পাচার চক্রের শিকড় অনেক গভীরে। ওখানে যা দেখলাম, গিয়ে বুঝলাম ওখানে ওইসব কারবারই হয়। আর ওদের সব সেটিং আছে, থানা পুলিশ। আমাকে তো ডাইরেক্ট আমি ফোন করেছি, আমাকে বলছে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, 5 লাখ টাকা দেবো, 6 লাখ টাকা দেবো, বেরিয়ে যাও, এরকমভাবে আমাকে বলছে। যখন উনি যে ওনার কানে খবর চলে যায় আমি এখানে কাকে ফোন করছি না করছি, আমি বাইরে গিয়ে কী করছি না করছি, পাড়ায় যাচ্ছি কোথায় যাচ্ছি, সব খবর ওনার কাছে চলে যাচ্ছে। ওখানে ওনারই লোক ছিল। হ্যাঁ, এখান দিয়ে খবর চলে যাচ্ছে। সূত্রের খবর, প্রভাসকে জেরায় শাকিল বলে এক ব্যক্তির নাম উঠে এসেছে। ইতিমধ্যে পাঞ্জাবের মোহালি থানাকে ঘটনার কথা জানানো হয়েছে। শুরু হয়েছে শাকিলের খোঁজ।
কিডনি পাচার মামলা ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডল নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের পরে শাকিল নামে এক মাস্টারমাইন্ডের খোঁজ পাচ্ছে। মূলত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শাকিল নামে এই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান মঙ্গল। তার অভিযোগ, ভালো কাজের টোপ দিয়ে তাকে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয়। তার আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়। লুধিয়ানায় পৌঁছানোর পর ফের আরেক দফা মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপরই নাকি চেক আপের নামে তাকে অচেতন করে দেওয়া হয়। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। জানতে পারেন তার শরীর থেকে বাঁদিকের কিডনি বের করে নেওয়া হয়েছে। মঙ্গলের দাবি, এরপরে কোনো রকমে বাড়ি ফেরেন তিনি। গলকে বলতে পারছি না, যেহেতু অনেক বড় গ্রুপ গ্যাং আছে ওদের একটা, ঠিক আছে। হরিয়ানার থেকে 1 সপ্তাহ 10 দিন বাদে আমাকে দিল্লিতে নিয়ে আসলো, আর দিল্লির থেকে টিকিট করিয়ে দিল। তারপরে আমি বাড়িতে আসি। জানা গিয়েছে পাড়ারই প্রভাস মণ্ডল বলে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ছিল। এই প্রভাসই মঙ্গলকে লুধিয়ানায় নিয়ে যান। তদন্তে নেমে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। আমি তো ওর সাথে কাজ করেছি, অনেক বছর ধরে পরিচয়, 10-12 বছর ধরে পরিচয় আছে আমার, ঠিক আছে। উনি এখন করবে আমরা ওকে বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি। ওখানে গিয়ে আমাকে একটা সাদা পেপারে সই করেছিল। বাড়িতে ওনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, দাদা ঘরে কাউকে কিছু বলবো না, তাও সলেকে উনি একটা রুম নিয়ে আমাকে রেখেছিল FD গুলাকে। আমি দাদা বাড়ি যাবো, একটু দেখা করবো, মায়ের সাথে দেখা করতে, মায়ের শরীর খারাপ তো জানোই। এটা ধরতে পারতো না কিছু। যখন আমি ঘরে জামা প্যান্ট পাল্টাই, আমি যখন বাইরে গেঞ্জি পাল্টাচ্ছি, তখন আমার দিদি বোনরা ধরেছে। 10-12 বছর ধরে আমরা তো পাড়ায় তো সব একই সঙ্গে মিশি, দেখা হয়, আমার কাকা কাকা করে ডাকে, মিশি, ভালো মানুষ। কি করে বলবো তার মনে, এই যে আজ থেকে তো না 10-12 বছর এখানে আছেন। অনুপ চক্রবর্তী এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ঘর হারায় কয়েকশো পরিবার। এও 1 অগস্ট, 2026 সালের অগস্টে ঘরে ফিরলেন ওরা। পথ ভুল হয়নি, ঠান্ডা চাবিটা পকেটে, বন্ধ দরজার সামনে থেমে 3 বার নিজের নাম ধরে হাঁকবো এবং তৎক্ষণাৎ সুইচ টিপে এলোমেলো অন্ধকার সরিয়ে আয়নায় নিজের মুখ চিনে নিয়ে বারান্দা পেরিয়ে ঢুকবো ঘরে। এই বাড়ি যখন ভাঙলো, সব আমাদের সব ভেতরেই ছিল। বাড়ি এ শুধু ইটবালি সিমেন্টের দালান নয়, বাড়ি মানে বাসা, ভালোবাসা, চুন সুরকির মাঝে আবেগের আস্তরণ। এই আস্তরণ খসে পড়েছিল সেদিন। ঘর হারিয়েছিলেন ওরা, নিজের ঘরে পর হয়েছিলেন। 2019 ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল খোঁড়ার কাজ শুরু হতেই ফাটল ধরে দুর্গা পিতুরি লেনে, ফাটল ধরে বউবাজারের কয়েকশো বাড়িতে। একত্রিশে অগস্ট 2019, সেদিনও বউবাজারের দুর্গা পিতুরি লেনে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল। আচমকাই ভয়ঙ্কর শব্দ, খসে পড়তে থাকে একের পর এক বাড়ির চাঙড়। কয়েকশো পরিবার ঘর হারায়। যে জায়গার ওপর দিয়ে এখন হাঁটছি, ঠিক তার নিচে মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। সেই সুড়ঙ্গ তৈরির কাজে ব্যবহৃত টানেল বোরিং মেশিন চান্ডি ওরফে চণ্ডী তাতে সমস্যা ধরা পড়ে। তার জেরে এই এলাকার মাটির বাঁধন আলগা হয়ে যায়, জল ঢুকতে শুরু করে। একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির সাথে মিশে যায়, আর একাধিক বাড়ি ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার জেরে বউবাজারের এই অঞ্চলে দুর্গা পিতুরি লেন, শেখরাপালা লেনের বহু বাসিন্দারা রয়েছেন, যাদেরকে দীর্ঘ কয়েক বছর, প্রায় 6.5 থেকে 7 বছর এই এলাকা ছেড়ে, নিজেদের পরিচয়ে, নিজেদের বাড়ি, নিজেদের পাড়া ছেড়ে থাকতে হয়। 22শে অগস্ট 2025, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটে ইতিহাস। প্রথমবার মেট্রোর চাকা গড়ায়। এও 1 অগস্ট, ওরা ঠিকানা ফিরে পেয়েছেন।
মন খারাপ তো একটু একটু আছে। কেউ তো এখানে প্রথম কথা বন্ধু বান্ধব এনে না, আমার বয়সী কেউ নেই, পুরো এইখান থেকে ওই পাড়া অবধি সব জায়গায় ছিল। আমি আগে যেখানে থাকতাম ওইখানে ছিল। কয়েকটি পরিবার ফিরেছে রেলের বানিয়ে দেওয়া ঘরে, অনেকেরই ফেরা বাকি। তারা ওই এসে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে, বাড়ির দিকে তাকিয়ে আবার সেই তার দৃঢ়গমনে ফিরে যায় এবং বারবার তারা আফসোস করে যে এইখানে আমরা কত সুন্দর সবাই মিলে বসবাস করেছি। কিছু বাড়ি রিপেয়ারিং করে ফিরিয়ে দিয়েছে, তার মধ্যে আমি একজন ব্যক্তি যে আমার এটা ফিরে পেয়েছি। আর এখন এই তো ফিরছি প্রেয়সী। সমুদ্র পার হয়ে দুটি অন্ধ পরিযায়ী পাখি যেভাবে নীড়ে ফেরে বহুদূর বসন্তের টানে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। নিজের মামলায় নিজেই গ্রেফতার, নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি। কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। পাল্টা তার স্ত্রীর গোপন জবানবন্দিতে স্বামীর অত্যাচারের অভিযোগ। এরপর নিজের মামলায় গ্রেফতার হেমন্ত। গ্রেফতার হেমন্ত ঘোষ। নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টে যিনি হেবিয়াস কর্পাস মামলা করেন, নিজের দায়ের করা সেই মামলাতেই এবার পুলিশের জালে হেমন্ত। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার। অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গায়েই করছে না। কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন তিনি। 20 অগস্ট হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। গোপন জবানবন্দিতে স্ত্রী দাবি করেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, অত্যাচার করেন। এই সত্যি লুকোতেই মিথ্যে মামলা দায়ের। এরপরে হেমন্তর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার রাতেই বইচি থেকে হেমন্তকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত 2025-এর 27 জুন। পান্ডুয়া থানায় হেমন্ত ঘোষ অভিযোগ করেন 25 জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গাই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায় মারধর করতেন। অত্যাচার চলতো তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24 অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। এরপরেই পুলিশের জালে হেমন্ত ঘোষ। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। নজরে সীমান্ত সুরক্ষা, সেখানে দ্রুত পৌঁছতে রেলপথে গতি চায় কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর রুটে 3rd লাইনের কাজ চলছে। মুর্শিদাবাদে একাধিক স্টেশনের সংস্কারও শুরু। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দ্রুত পৌঁছতে শিলিগুড়ি করিডোরের আশপাশে সমস্ত রেলপথ আধুনিক করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। দক্ষিণবঙ্গেও সীমান্ত এলাকায় নজর। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই 3 জেলার পাশেই বাংলাদেশ। তাই সীমান্ত এলাকার রেলপথে পরিকাঠামোর আধুনিকীকরণে জোর দিয়েছে কেন্দ্র, যাতে যে কোনো প্রয়োজনে দ্রুত সীমান্তে পৌঁছানো যায়। আমাদের রেলের ফোকাস হচ্ছে যে আমাদের যে বর্ডার এরিয়াগুলোতে তাতে করে যদি কোনো ধরনের আমার ধরুন ইনকমপ্লিট কোনো লাইন আছে বা ধরুন কোথাও একটা আমার বটলনেক আছে, সেটা আমরা চাই খুব দ্রুত গতিতে শেষ করে দেওয়া। তাছাড়াও অলরেডি এবছর আমাদের বাজেট অ্যানাউন্সমেন্টে অ্যানাউন্স করা হয়েছিল যে চিকেন নেকে স্পেশাল ফোকাস দেওয়া হবে, যাতে করে আমাদের যে ট্রান্সপোর্ট করিডোর যেটা সেটা যেন দ্রুত হয়। তা আমরাও যেহেতু আমাদের
স্পেশাল ইস্টার্ন রেলের কিছু অংশ বাংলাদেশ বর্ডারের সাথে যুক্ত। আমরা চাইবো যে বর্ডার স্টেশনের তাতে যেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, সাথে সাথে যাতে কানেক্টিভিটিটাও খুব ফাস্ট হয়, যে কোনো ধরনের সার্ভিস আমরা খুব দ্রুত বর্ডারের এরিয়াগুলোতে পৌঁছাতে পারি। মুর্শিদাবাদ জেলায় সীমান্ত এলাকার স্টেশনগুলির অন্যতম ভগবানগোলা, লালগোলা, বেলডাঙ্গা, শামসেরগঞ্জ। এই সব স্টেশনগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে, প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ চলছে, বসানো হচ্ছে নতুন রেল লাইন। মুর্শিদাবাদ জেলার পাশেই নদিয়া, এখানে কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর। এই রুটে তৃতীয় লাইনের কাজ চলছে। রানাঘাট বনগাঁ রুটে ডাবল লাইনের পরিকল্পনা রয়েছে রেলের। নদিয়ার পাশেই উত্তর 24 পরগনা, এখানে বনগাঁ বাগদার মধ্যে নতুন লাইন বসবে। 12 से हसनाबाद चंपापुकुर तक डबल लाइन है, उसके बाद हमारे पास सिंगल लाइन है, तो सेक्शन कैपेसिटी काफी रिड्यूस हो जाती है। तो इसको देखते हुए रेल मंत्रालय ने कुछ समय पूर्व ही चंपापुकुर से हसनाबाद के डबलिंग के लिए फाइनल लोकेशन सर्वे का वर्क सैंक्शन किया था। फाइनल लोकेशन सर्वे भी चल रहा है, एक ड्राफ्ट रिपोर्ट भी बन गई है। अभी इस रिपोर्ट को फाइनल किया जाएगा कि कहाँ किस लोकेशन पे कैसे डबलिंग का प्रोजेक्ट बन सकता है। उसके बाद रेल मंत्रालय इस पर निर्णय लेगा कि इसको सैंक्शन करना है या नहीं है। ফলে আগামী দিনে প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, দেশীয় নিরাপত্তার ক্ষেত্রে রেলকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে চায় কেন্দ্র সরকার, এবং সেই কারণেই এই সীমান্তবর্তী জায়গাগুলিতে রেলের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।